আধুনিক যুগে এসে এখন তো সাংবাদিকতা নাই, এখন সব তো ইউটিউবার হয়ে গেছে, সব ফেসবুকে নিউজ হয়ে গেছে। কার বিরুদ্ধে কি, এখন মনে করেন একজন হিট নায়িকা সে কিভাবে হেঁটে গেল ওটাও নিউজ, সে কোথায় কি কার সাথে কথা বললো ওইটাও নিউজ। এবং ওনারাও কিন্তু চায়, সাংবাদিকদের আর্টিস্টরাও চায় যে আমার আজকে আমি উমুক প্রোগ্রামে গিয়ে উমুককে একটু ধমক দিয়েছি, ওটা একটা নিউজ হোক। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সাংবাদিককে, যিনি বিশ্বাস করেন সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জীবনযাত্রার এক ধরন। দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এখন তিনি নেতৃত্ব দিচ্ছেন এক নতুন প্রজন্মের সাংবাদিকদের। সম্পাদক হিসেবে তিনি বিশ্বাস করেন সম্পাদনা মানেই শুধু পৃষ্ঠা সাজানো নয়, এটি মূল্যবোধ রক্ষা করার একটি প্রয়াস। হ্যাঁ দর্শক, তিনি বাংলাদেশের বিনোদন সাংবাদিকতার অন্যতম পরিচিত মুখ, শ্রদ্ধেয় রিমন মাহফুজ। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে তিনি লিখে চলেছেন সংবাদ, সংস্কৃতি ও মানুষের গল্প। বাচসাস থেকে কান চলচ্চিত্র উৎসব, তার বর্ণাঢ্যময় কাজের যাত্রা, একই সঙ্গে একাগ্রতা ও অভিজ্ঞতার গল্প। আজ আমরা সেই গল্পগুলোই জানবার চেষ্টা করব। কথা বলবো তার জীবন, পেশা এবং মানুষের ভেতরের শিল্প নিয়ে। চলুন আর দেরি না করে আড্ডায় ডুব দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এবং গত মাসেই তো আপনার জন্মদিন ছিল, বিলেটেড হ্যাপি বার্থডে। একটু দেরিতে হলে আসলে জানাতে চাই, যেহেতু সুযোগটা পেয়ে গেছি। এই দিনটির আসলে তাৎপর্য কতখানি আপনার কাছে, সেটা যদি জানতে চাই, কি বলবেন? সবার জন্মদিন একটা বিশেষ দিন থাকে, তা আমার জন্মদিনটি একটু ব্যতিক্রম। আচ্ছা। যে আপনি জানেন যে ওই সময় 6 সেপ্টেম্বর আমার জন্মদিন। 6 সেপ্টেম্বর আমাদের বাংলার চলচ্চিত্রের একজন মহানায়ক বা খুবই জনপ্রিয় নায়ক, আমার নামের সাথে তার মিল, আর ডাকনাম ইমন, আমার নাম রিমন, সালমান শাহ। ওর মৃত্যুর পর থেকে আমি জন্মদিনে আসলে এড়াই চলতাম, এবং আমার বন্ধু বান্ধব বা সাংবাদিক কলিগ যারা আসছেন, যেহেতু বিনোদন সাংবাদিকতা করি, আমার আর্টিস্ট অনেকে আসতো পেশাতে, আমি একটু বিব্রত বোধ করে বলতাম এই দিনটা থাক, হয় আগের দিন না হলে পরের দিন, এরকম করে আমি করতাম। এবং এই প্রসঙ্গে যেহেতু কথা আসলো, আমি একটু এভাবে আসলে বলতে চাই যে আপনার সাংবাদিকতা জীবন শুরু হয় 1992 সালে, আর 1996 সালে এবং আপনার জন্মদিনের দিন 6 সেপ্টেম্বরে আমরা হারিয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে। সেই দিনটির স্মৃতি আসলে আপনার কতটুকু মনে আছে, মনে পড়ে এখনো? অবশ্যই মনে পড়ে। যে আমার সাংবাদিকতা শুরু হলো আপনার 1987 সাল থেকে। আমি মফস্বল এলাকায়, যখন ঢাকায় আমি 92 থেকে চলে আসেন, আর সে আমরা এফডিসি কেন্দ্রিকে আমরা বিনোদন সাংবাদিকদের কারণে যেতাম। তখন ইমনও নতুন, আমাদের সমবয়সী সে, তো ওর তুমুল জনপ্রিয় সে, এবং বাংলা চলচ্চিত্রের ধারাটাই সে আসলে চেঞ্জ করে দিয়েছে। ওর এই আত্মহত্যা বলেন বা হত্যা বলেন, যেটা এখন আসছে, ওর মৃত্যুটা আমি আসলে এখনো মেনে নিতে পারি না। ওর মতে কোন সুপার হিট নায়ক উনি একটা অ্যাক্সিডেন্ট করে চলে যাবেন বা কেউ চলে যাবেন, এটা আমরা কেউ আসলে চিন্তাই করতে পারি না। এবং সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে এখন তো আসলে প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়টি কিন্তু নতুন করে আলোচনায় এসেছে, এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে বা আপনার মন আসলে কি বলে এখন? এটা যে দেখেন, যখন এই ঘটনাটা ঘটলো, ওর থেকে আন্টি, মানে নীলা আন্টি, সালমান শাহর মা, উনি কিন্তু শুরুর থেকে বলে আসছেন যে আমার ছেলে স্বাভাবিক মৃত্যু হয়নি। প্রকৃতি ঘটনাটা এতদিন পর আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারে নাই, এখন একটা পর্যায়ে চলে গেছে। এই বিষয়টা আমাদের আইনি বিষয়, আমরা এই বিষয়টা আমি আমার তরফ থেকে আমি আর বলতে চাই না। আইনের অনুযায়ী যে যদি সত্য প্রমাণিত হয়, আমরাও চাই সত্যটা উদ্ঘাটন। আমরা সবাই সেটা চাই। আসলে তাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন, স্মৃতিতে, ভালোবাসায়, সবখানে। সে আইকন, কিন্তু আমাদের ফিল্মের অনেক দর্শকের আইকন, অনেক সুপারস্টারের আইকন সে। গল্পে গল্পে আসলে আপনার ছেলেবেলায় একটু ফিরে যেতে চাই। আপনি সিরাজগঞ্জের ছেলে, কিন্তু আপনার বেড়ে ওঠায় ময়মনসিংহে। এই দুটো জায়গার কতখানি প্রভাব বা কি কি প্রভাব পড়েছে আপনার উপরে? আমার জন্মটা হলো ময়মনসিংহের গফরগাঁও। আচ্ছা। আমার ফাদার সরকারি, পরবর্তীতে সরকারি হয়েছে। আমার ফাদার শিক্ষক মানুষ, কলেজের অধ্যাপনা করতেন। ওই সূত্রে আমাদের সব ভাই বোনেরই, বড় বোন বাদ দিয়ে সবারই জন্ম ময়মনসিংহে। আচ্ছা। আমরা দাদা বাড়ি, নানা বাড়ি সিরাজগঞ্জ। আমরা দেখা গেছে যে 2 বছর বা 1 বছর পর পর কোন ঈদে উপলক্ষে আমাদের সিরাজগঞ্জ যেতাম। সিরাজগঞ্জের লোকজন খুবই চমৎকার,
এবং ছোট শহর, এবং পাবনার থেকে আমরা বের হয়ে যখন আলাদা জেলা হলো, দাদা বাড়ি বা নানা বাড়িতে যাওয়ার স্মৃতিটা হইতো আমরা যখন ময়মনসিংহে ট্রেনে আমরা জগন্নাথ ঘাটে যেতাম, স্টিমারে যে উঠতাম, যমুনা যে পাড়ি দিতাম, ওই স্মৃতিটাই। দূর থেকে আমাদের শহরের আপনার টাওয়ার দেখে বুঝতাম যে হ্যাঁ বাড়িতে আসছে, কাছাকাছি ওই স্মৃতি। আর একটা পর্যায়ে আমার ফাদার যখন সরকারি কলেজ হওয়ার পরে 90-তে যখন ট্রান্সফার হলেন সিরাজগঞ্জে, তখন বাসা আগেও ছিল, তখন শিফট হয়ে গেলাম আমরা ওই জায়গায়। কিন্তু ওই জায়গার বন্ধু বান্ধব সেইভাবে তৈরি হয়নি। আচ্ছা, হ্যাঁ। সিরাজগঞ্জের এখনো অনেক এলাকার নাম আমি জানি না, রাস্তাঘাট শুধু শহরের রাস্তাঘাট চিনি। কিন্তু আমার জন্ম বেড়ে ওঠা ময়মনসিংহ মানে উপজেলা গফরগাঁও, তারপর পড়াশোনা হলো ময়মনসিংহ আনন্দমোহনে, ছাত্র জীবনে রাজনীতি করেছি ওই শহরে। ওই শহরটা আমি যতটুকু চিনি, সিরাজগঞ্জ সেভাবে আমি চিনি, সেভাবে চেনা হয়নি আসলে। এমনিতে আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন, বড় হয়ে কি হবেন, কি স্বপ্ন দেখতেন? আমি ছোটবেলা থেকেই মানে খেলাঘর করতাম, শিশু সংগঠন ক্লাস 1 থেকেই। ওই জায়গায় হওয়ার পর থেকে আমার মনে হতো যে যেহেতু আমরা গান বাজনা বা শারীরিক চর্চা এগুলি, যে একটা কিছু হবো, সাংগঠনিক বিষয়টা একটা পর্যায়ে এসে এই যে আমরা যে কর্মকাণ্ডটা করতাম, এটা প্রচারের জন্য আমরা বিভিন্ন মিডিয়ার, তখন তো হাতে গোনা অল্প কিছু প্রিন্ট মিডিয়া, তো তখন আমরা ওই জায়গায় ওদেরকে বলতাম। তখন আমার মনে হলো যে এই কাজটা তো আমি করতে পারি। আমি আসলে লেখালেখি বা তখন সাপ্তাহিক খবর ছিল, পরবর্তীতে দৈনিক খবর খুবই বিখ্যাত ছিল সাপ্তাহিক অবস্থায়। তখনই ওই সময় হাইয়েস্ট সার্কুলেশন ছিল সাপ্তাহিক খবর। আমি ওনাদের সাথে ওই জায়গায় তখন অ্যাপ্লাই করলাম এবং আমাকে অনুমতি দেওয়া হলো। আমি নিউজ পাঠানো, দেখো আমার সংগঠনের কাজগুলো আমি নিউজ পাঠাচ্ছি, প্লাস আমি অন্যদের মানে সামাজিক যে নিউজগুলো। তারপরে একজন হঠাৎ করে আরও একটু আমার আগ্রহ জমলো যে আমাদের শহরে যখন আমরা মফস্বল শহর, আমাদের বাসার থেকে যখন বের হইতাম একজন মুক্তিযোদ্ধাকে আমি দেখতাম, খুবই আমরা আঙ্কেল হিসাবেই করতাম, কিন্তু উনি ওনার জীবিকা চালানোর জন্য মানুষের কাছে টাকা পয়সা চাইতো। একদিন আমি ওনার সাথে কথা বলে একটা আর্টিকেল লেখা আমি ঢাকা খবর অফিসে পাঠালাম। এটা আমি দেখলাম যে মফস্বলের সাংবাদিকরা যখন নিউজ পাঠায় তেমন গুরুত্বপূর্ণ না হলে ফ্রন্ট ব্যাক পেজে আসে না, এটা মফস্বল পাতায় যায়। এটা খুব গুরুত্ব সহকারে ফার্স্ট পেজে বক্স করে যখন ছাপলো, তখন অনেকে আমাকে বললো যে এই তুমি সাংবাদিকতা ভালো করবা, তুমি এই এটা আসলে এক ধরনের তখন নেশার থেকে আমার এই পেশায় যুক্ত হওয়া। জি জি। এবং যেমনটা আমরা জেনেছি যে 1992 সালে আপনার সাংবাদিকতা জীবনে শুরু হয়েছে, তখনকার আসলে বাংলাদেশের বিনোদন জগতের অবস্থা তো আজকের মতো ছিল না, একেবারেই ভিন্ন রকম একটা রূপ ছিল। তখন এত ডিজিটাল যুগ ছিল না, এত কিছু আধুনিক ছিল না, ইউটিউব ছিল না, এবং অনলাইন পোর্টালের এত যুগ এমন কিছু ছিল না। যদি জানতে চাই যে 1992 সাল থেকে এখন অবধি আসলে যেই সময়টাতে আমরা আছি, এর মাঝে আপনি সব থেকে সেরা সময় বলে কোনটিকে বলতে চান? সাংবাদিকদের সেরা সময় ছিল আপনার 94 থেকে 2004 পর্যন্ত। আচ্ছা। এই সময়ে যে আর্টিস্ট যারা আমাদের, এটা মঞ্চ হোক, টিভি হোক, সঙ্গীত, আমরা যে ওনাদের সাথে মিশতাম বা একটা বন্ধুত্ব সম্পর্ক, এবং ম্যাক্সিমাম সময় আমরা আর্টিস্টদের বাসায় দাওয়াতে যেতাম, আড্ডা দিতে দিতে আমরা যে নিউজগুলো পাইতাম, যে একটা ব্যক্তি সম্পর্কের কারণে, তখনও কিন্তু গসিপ ছিল। আমরা একসাথে মনে করেন আপনার সাথে যেরকম আড্ডা দিচ্ছি, আমরা আর্টিস্টের সাথে আড্ডা দিয়ে ওই আড্ডার থেকেই পজিটিভ গসিপটা বের করতাম, নট নেগেটিভ। তার ব্যক্তি জীবনের প্রভাব পড়ে বা তার কর্মক্ষেত্রে কোনো প্রভাব পড়ে, সেরকম আমরা ওরকম আসলে চিন্তাই ছিল না আমাদের। পজিটিভ গসিপটাও তখনও জনপ্রিয় ছিল, পাঠক পড়তো। এখন যেটা হয়েছে আপনার এই আধুনিক যুগে আসে, এখন তো সাংবাদিকতা নাই, এখন সব তো ইউটিউবার হয়ে গেছে, সব ফেসবুকে নিউজ হয়ে গেছে। কার বিরুদ্ধে কি, এখন মনে করেন একজন হিট নায়িকা, সে কিভাবে হেঁটে গেল ওইটাও নিউজ, সে কোথায় কি কার সাথে কথা বললো ওইটাও নিউজ। এবং ওনারাও কিন্তু চায়, সাংবাদিকদের আর্টিস্টরাও চায় যে আমার আজকে আমি উমুক প্রোগ্রামে গিয়ে উমুককে একটু ধমক দিয়েছি, ওইটা একটা নিউজ হোক। কিন্তু আপনি যদি আগের যুগে চিন্তা করেন, যেমন আমি নায়ক রাজ্জাক ভাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক, যাওয়া আসা ছিল, যেতাম, ওনারাও কিন্তু বলতো যে এই গসিপটাও কিন্তু এনজয় করতো ওনারা বলতো যে আমার হাতে তো কোনো কাজ কাম না। যেরকম আমাদের বাচ্চা হাসের সিনিয়র প্রতিষ্ঠাতার মধ্যে একজন আজাচো হারু, মানে উনি যখন
সাংবাদিকতা ওনারা এফডিসিতে করতাম, তখন ওনাদের কাছে গল্প শুনলাম যে রাজ্জাক ভাই ছবি পাচ্ছেন না, ছবি না পাচ্ছেন না এই কারণে তার চিত্রালি, তখন তো চিত্রালি বা রূপবান যে আমাদের ইত্তেফাকের বা বিভিন্ন এরকম ফুল পেজ চলচ্চিত্রের উপরে একটা ম্যাগাজিন মানে হয়তো পত্রিকা, ওনারা বলতো যে সে এক ধরনের সিনিয়রদের সাথে, সাংবাদিক সিনিয়রদের সাথে একটু বেয়াদবির মতন বলেন বা মজার সুরে বলেন করছে, এটা নিয়ে একটা নিউজ হয়ে গেল। তখন জিজ্ঞেস করলে এটা কেন করলেন, আমি একটু কাভারেজ নিলাম, আমি অনেকদিন ধরে কোনো ছবি নেই, আমার কোনো কাভারেজ নেই। ওনারা কিন্তু এনজয় করে এরকম কাভারেজ নিত। এখন ওটা হয়ে গেছে ভিন্ন, এখন হলো যে আপনার আমাদের লাগে না, প্রিন্ট মিডিয়া লাগে না, এখন আপনাদের টেলিভিশন কিছুটা লাগে আর ইউটিউবারদের লাগে আমাদের। যদি জানতে চাই যে আসলে সাংবাদিকতায় আসার পেছনে আপনার মূল প্রেরণা কে ছিলেন? আমি যখন সাংবাদিকতা টুকটাক লিখতাম, আমার ফাদার জানতেন না। আচ্ছা। একদিন উনি সম্ভবত আসর নামাজের পরে বাসায় আসলেন, আমরা ঠিক মাগরিবের পরপরে আমাদের পড়ার টেবিলে বসতে হতো, তখন আমাকে ডাক দিয়ে বললেন, একটা কাগজ দিলেন যে আমার এক ছাত্র, তাদের স্কুলে ঝড়ে স্কুলটা ভেঙে গেছে, তুমি শুনছি যে আমার ফাদার জানতেন না। আচ্ছা। ওই ভদ্রলোক আমার, উনি স্কুলের শিক্ষক কিন্তু আমার ফাদারের ছাত্র, বলে যে আপনার ছেলে সাংবাদিকতা করে আমাদের স্কুলের একটা ছবি ওনারাই তুলে নিয়ে আসছে, এটা দিয়ে একটা নিউজ করে আমরা ঘূর্ণিঝড়ে স্কুলটা ক্ষতিগ্রস্ত বাচ্চাদের, এটা যদি একটু নিউজ আকারে হয়। তখন আমার ফাদার বলে আমার ছেলে সাংবাদিক, আমি তো জানি না। তো আমাকে জিজ্ঞেস করলো আমার এক ছাত্র এটা দিয়েছে, তুমি সাংবাদিকতা করো নাকি? আমি বললাম যে আব্বা আমি টুকটাক লিখি, মাঝে মাঝে পত্রিকায় আবার নিউজ আসতেছে। তখন আমাদের বাসায় আমার ফাদার যেহেতু কলেজে মানে অধ্যক্ষ ছিলেন, 4-5টা পত্রিকা আসতো, সংবাদ, ইত্তেফাক, এরকম মানে এটা, কিন্তু খবরটা আমি সৌজন্য হিসাবে আমরা যেটা পাইতাম আমি লুকিয়ে রাখতাম, আব্বা যে দেখুক এটা আমি কাউকে বলতে চাইতেন না। তখন আমি বললাম যে ঠিক আছে, কিন্তু এই নিউজটা পাঠানোর পরে 7 দিন না 8 দিন পরেই ভালোভাবে ট্রিটমেন্ট সহ নিউজটা ছাপা হলো। তখন আমি আব্বার দেওয়ার পরে উনি বললো যে তোমার এই লেখার মধ্যে একটু ভুল আছে, এই শব্দগুলো তুমি চেঞ্জ করো, এটা আরো শ্রুতিমধুর করতে পারো। আমার ফাদার তখন বললো যে এই কাজটা তুমি তেলে ছাত্র অবস্থায় যেহেতু করতেছো, এটা ভালো পেশা, মহৎ পেশা, চালিয়ে যাও। এবং আমার মনে আছে যে ঠিক 1 বছর পরে আব্বা মনে হয় জাপান থেকে তার এক স্টুডেন্টকে দিয়ে আমাকে একটা এসিকা ক্যামেরা এনে দিয়েছিলেন। আচ্ছা, বাহ। যেহেতু তোমার সাংবাদিকতা করে তোমার ছবি তুলতে হবে, তখন আমাদের মফস্বল এলাকায় হ্যান্ড এড ক্যামেরা নেই। স্টুডিওতে আপনার আগে ছোটকালের কথা মনে আছে কেন, স্টুডিওতে গেলে ওই যে বড় এক ধরনের স্টুডিও, বাইরে আউটডোরে নেওয়ার মতন ক্যামেরা ছিল না। এবং যে ভদ্রলোকে ক্যামেরাটা এনে দিয়েছিলেন আব্বাস ছাত্র, তাকে সম্ভবত তৎকালীন 2000 টাকা পে করতে হয়েছিল। এটা আব্বা দেয় না, আম্মা এই টাকাটা দিয়েছিলেন। ওই টাকাটা আমার তুলতে সবচেয়ে মজার বিষয় হলে তুলতে আমার মনে হয় 4 মাস লাগছে। মানে আমি তো এমনি সাংবাদিকতা করার কারণে বিভিন্ন ছবি তুলতাম, স্টুডিওওয়ালারা তখন আমাকে এসে বলতো ভাই অমুক জায়গার বিয়ে, আপনি ক্যামেরা নিয়ে যদি একটু যাবেন ছবি তোলার জন্য। তখনও আপনার কালার ছবি এরকম আসে নাই, সাদা কালো, ঢাকা থেকে আমরা রিল কিনে নিয়ে যেতাম, ছবি তুলে দিতাম, ওই ছবির একটা পারিশ্রমিকও পাইতাম। দেখা গেলো যে আমার ওই ছবির ক্যামেরার দাম তুলতে আমার 3 মাস মধ্যে হয়ে গেছে। যদি জানতে চাই যে আসলে বিনোদন সাংবাদিকতা বেছে নেবার পেছনে বিশেষ কোনো কারণ কি ছিল? না, এটা আমরা যখন মফস্বল সাংবাদিক করি সব ধরনের নিউজই করতে হয়েছে। এটা গ্রামে একটা স্কুলে খেলাধুলা হচ্ছে, ওই নিউজও করতে হয়েছে, সমাজের সমস্যা নিয়েও মানে নিউজ করতে হয়েছে, বিনোদনের নিউজ। বিনোদন বলতে তখন তো মফস্বল বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এগুলি নিয়ে নিউজ করতে হয়। ঢাকা আসার পরে আমি প্রথম দিকে শুরু করছি আসলে স্পোর্টসের, আমার খেলার একটা নেশা ছিল, আগ্রহ ছিল। যে তখন তো আর ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে না, তখন এতে আমি ক্রিকেট খেলা কখনোই মিস করতাম না, টিকিট কেটে হলে খেলা দেখতাম। আর আবাহনী মোহামেডান খেলা তো একদমই না। তখন এই খেলাধুলার নিউজটা আমি প্রথম শুরু করলাম। তারপরে এটা আপনার একটা পর্যায়ে এসে, এই জায়গায় এসে আমি যখন বাচ্চাদের, আমাদের শিশুদের একটা পত্রিকা ছিল আপনার কিশোর ভুবন নামে, কিশোর ভুবনে আমি তো আসলে জয়েন করলাম। কিশোর ভুবনে আসা ওই জায়গায় এসে দেখি যে না, একটু আর্টিস্টদের সাথে সম্পৃক্ত হইলে ভালো হয়।
আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার আসলে সব থেকে প্রথম যে বড় প্রতিবেদন থাকে বা কাভারেজ থাকে সেটি কোনটি ছিল এবং সেটা আসলে এমন কোন ঘটনা যেটা এখনো আপনার মনে দাগ কেটে আছে? এটা হলো জনকণ্ঠে আপনার বাউল শিল্পী সিলেটের কালামিয়া নামে আমাদের বিখ্যাত একজন বাউল শিল্পী আছেন। কালামি নিয়ে প্রতিবেদনটা আমার কাছে আসলে এখনো মনে দাগ কাটে। তখন জনকণ্ঠের তোয়াব খান একদিন ওই পাতার এডিটর ছিলেন আমার বন্ধু তাপস বিশ্বাস, তার মাধ্যমে আমাকে ডেকে বললেন যে এই ভদ্রলোকের গান নাকি ইউরোপ আমেরিকা খুব জনপ্রিয়, তুমি যদি ওনার সাথে কন্ট্যাক্ট করে একটা ওনার জীবনী একটা লিখতে পারো। ওই নিউজটা করার পরে কালামিয়ার কটার পেজ আর কটার পেজ ওনার ছবি দেওয়া হলো। ওই নিউজটার জন্য সে তখনই জনকণ্ঠ খুবই সার্কুলেট পত্রিকা এবং 5টা বিভাগীয় শহর থেকে ছাপানো হয়। ওই ভদ্রলোক মনে হয় মানে 2000 পত্রিকা সে একাই কিনছেন এবং কিছু হকারতে কিনতে না পারে ঢাকায় হেড অফিসে এসে সেটা সে বললো যে আমার জীবনে এত বড় নিউজ এই প্রথম। আমিও আশ্চর্য যে আমিও ওনার প্রথম নিউজ করতে গিয়ে, এর আগে ওনার টুকটাক নিউজ হয়েছে ওনার কথা অনুযায়ী, এত বড় নিউজ বা একটা দৈনিকে, তখন তো ম্যাগাজিন ছিল অনেক, ম্যাগাজিনে হয়েছে দৈনিকে, এটা ওনার নাকি সবচেয়ে বেস্ট নিউজ, এখনো ওইটা বাদাই করে রেখেছেন। তা আমার কাছে এটা যে এখনো দেখা হইলে বা সে বলে রিমন ভাই আমার এত বড় একটা নিউজ করেছে, খুব সুন্দর একটা স্মৃতি। এবং তার ইন্টারভিউটা অনেক সময় নিয়ে ওটা করা হয়েছিল, আমি সিলেট গিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য। রিসার্চের মতোই থাকে বিষয়টা আসলে। এবং এখন আপনি দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। যদি জানতে চাই আসলে নেতৃত্বের এই ভূমিকায় আপনাকে আসলে কি কি চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে ফেস করতে হচ্ছে বা সব থেকে বড় চ্যালেঞ্জ কি যে ভূমিকাটা আপনি পালন করছেন? সংবাদপত্রের সবচেয়ে বড় পোস্ট হলো সম্পাদক। আমি তো সম্পাদক হতে চাই না, এটার বাধ্য হয়ে বা আমাকে আসলে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা হলে লেখালেখি করতে ভালোবাসি। আমি আমাদের অর্থনীতি বা আমাদের সময় আমি সর্বোচ্চ ওই জায়গায় পড়ছিলাম নিউজ এডিটর। নিউজ এডিটর হিসেবে এই জায়গায় জয়েন করেছিলাম। নিউজ ম্যানেজমেন্ট করার মজাই কিন্তু আলাদা, কিন্তু সম্পাদক হলো এটা নেতৃত্বের চূড়ান্ত জায়গা। একটা শুধু নিউজ ম্যানেজমেন্ট না, এই জায়গায় আপনার টোটাল একটা যেরকম মাছরাঙ্গা একটা পরিবার, সংবাদপত্রের পরিবার টিমটাকে আমাকে ম্যানেজ করতে হয়। এটা ইনকাম থেকে ধরে নিউজ এবং আদার্স ম্যানেজমেন্ট, এই জায়গায় আমি বিব্রত বোধ করতেছিলাম যে প্রথমে এটা আমি পারবো কিনা, কিন্তু ধীরে ধীরে আল্লাহর রহমতে সেটা আমি কাটিয়ে উঠতেছি। এবং এটার যে এই নেতৃত্বের আরেকটা বহু হলো যে অন্য পত্রিকার সাথে অন্য মিডিয়ার সাথে লিঙ্ক আপটা আসলে এই পোস্ট থেকেই হয়। এটার এনজয়ের স্টাইলটা আবার ভিন্ন, সমস্যা যেরকম আছে কিন্তু সুবিধা বা এনজয় করার জায়গাটা। এবং এই ডিজিটাল যুগে আসলে প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ আপনি কি দেখছেন, কিভাবে দেখছেন? প্রিন্ট মিডিয়ার খুবই দুর্দিন যাচ্ছে। একটা পর্যায়ে সবাই আসলে ডিজিটালি চলে যাবে, তারপরও প্রিন্ট মিডিয়া থাকবে। এখনো কিছু লোকজন আছে আমাদের পাঠক সারা পৃথিবীতেই প্রিন্ট মিডিয়াটাকেই দেয়। প্রিন্ট মিডিয়া দুঃখে দেখে হলে টিকে থাকবে, একদম যে শেষ হবে তা না। আর এখন যে হারে আপনার প্রিন্ট মিডিয়া পত্রিকা আছে সংখ্যা কমে আসবে, কিন্তু যারা এই দুর্যোগের মধ্যে টিকতে পারবে তারা সারা জীবনই টিকে যাবে। সম্পাদক হিসেবে নিউজ রুমে আপনি সব থেকে কোন বিষয়টিকে বা কোন বিষয়টিকে আসলে লক্ষ্য দিয়ে থাকেন বা প্রাধান্য দিয়ে থাকেন? দ্রুততা, নির্ভুলতা নাকি গভীরতা? যে আপনার এই যে 3টা প্রশ্ন করছেন, সংবাদপত্রে কিন্তু একজন এডিটর হিসেবে সবারই এই 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ, তার নজর রাখতে হবে। নির্ভুলতা, দ্রুততা এবং গভীরতা। গভীরতা আমি শেষ প্রশ্নে আবার বলি যে গভীরতাটা হলো যে পাঠক কি চায়, এটা যখন যেই দায়িত্বে থাকেন তার এই গভীরতাটা চিন্তা করতে হবে। এই জিনিসটা, এই নিউজটা যদি আমি এই দেই, এটা ডেপথ এত, এই নিউজটার গুরুত্বপূর্ণ এটার আমার এই একটা নিউজ দিয়ে আমি আমার জায়গায় আমি ঠিক থাকতে পারবো যে আমি আজকের পাতাটা আমি ঠিক করেছি। নির্ভুলতা অবশ্যই, এটার জন্য আপনার অনেকগুলো প্রসেস আছে, যে কোনো যদি ভুল জিনিসটা না যায় পাঠকের কাছে। কারণ এটা নিয়ে তো যে প্রতিযোগিতা আছে, অনেক পত্রিকা আছে, মানে দৃষ্টিকটুর একটা বিষয় আছে যে এত লোক হাত হয়ে একটা পত্রিকা বের হবে, সবাই চায় যে নির্ভুলতাটার দিকে খেয়াল রাখতে। আর নিউজ বললাম যে গুরুত্বপূর্ণ, যে নিউজটা বসাবেন কোথায়, কোন জায়গায় লিড হবে না লিড দিয়ে আপনার সব
কমন হয়ে যায় অনেক পত্রিকা। ছোট নিউজে কিন্তু অনেক সময় পাঠকের কি হয়, ওইটা চুজ করতে হবে যে এই নিউজটা আছে আমার কাছে আজকে সেরা নিউজ মনে হচ্ছে, এটা পাঠক পাবে, এটা ট্রিটমেন্টটা কি হবে, এটার সাথে ছবি রিলেটেডটা কি হবে, সেই গেট আপ মেকআপটাই আসলে সৌন্দর্যভাবে তোলার জন্যই একজন সম্পাদকের এই থাকে। এটার সাথে শুধু সম্পাদক, এটার সাথে অনেক টিম থাকে, অনেকগুলো লোক মিলেই একটা ডিসিশন অনুযায়ী সংবাদপত্রটার এরকম করে বের হয়। এবং আরো একটা চ্যালেঞ্জের কথা জানতে চাই, কোনো কন্টেন্ট সেন্সর বা সম্পাদকীয় দিক থেকে আসলে কখনো কোনো বিপাকে বা দ্বিধায় পড়তে হয়েছে? একাধিকবার, এটা পলিটিক্যাল হোক সামাজিক হোক, একটা নিউজ যখন যায়, রিপোর্টার লিখলো, এটা একটা সাব এডিটর হাত হয়ে আসবে নিউজ এডিটরের কাছে, চিফ রিপোর্টার হয়ে নিউজ এডিটর, অনেক সব সম্পাদক দেখানো না, দেখার কথাও না সব সময়, আবার না দেখাটাও অন্যায়, দেখতেও হবে। কোনো কারণে পরের দিন দেখা হলো এটা নিয়ে হয়ে গেল একটা মামলা, জবাবদিহিতার মামলাটা হয় সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট রিপোর্টার, অনেকে আবার রিপোর্টারও খুঁজতে যায় না, এটা আপনার মামলা হয়ে যায় সম্পাদক এবং প্রকাশকের। এরকম একাধিকবার ঘটনা ঘটেছে, একাধিকবার কোর্টে যেতে হয়েছে। সেগুলো আসলে যদি একটু অন্যান্য আরো অনেক কাজের অভিজ্ঞতায় আসতে চাই, বাচস সাথে আপনার দীর্ঘদিন ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং এমন একটি সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন যেখানে আসলে সাধারণ সম্পাদক সহ আপনাকে আরো একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। যদি এই সংগঠনের আসলে আজ পর্যন্ত অর্জনের কথা বা সব থেকে বড় অর্জনের কথা যদি জানতে চাই, তাহলে কি বলবেন? সবচেয়ে বড় অর্জন হলো আমার নিজের, যে আমি বাচসের সদস্য হতে পেরেছি। বাংলাদেশের সবচেয়ে পুরনো বিনোদন সাংবাদিকদের সংগঠন এবং সাংবাদিকদেরও সংগঠন, আমাদের আগে জাতীয় প্রেস ক্লাবের আগে যে এত ঐতিহ্যবাহী একটা সংগঠনের আমি সদস্য, এটি হলো আমার কাছে সবচেয়ে বড় অর্জন। এই সংগঠনের সদস্য হওয়ার পর থেকেই আমি, নেতৃত্ব চিন্তা ছিল না, কিন্তু কর্মকাণ্ডের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হইতে হইতে আমি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার পরে সর্বশেষ আমি সাধারণ সম্পাদক হয়েছি। আপনি জানেন যে বাংলাদেশের চলচ্চিত্র প্রথম পুরস্কার শুরু করেছিল বাচসাস, এবং আমাদের জাতীয় পুরস্কার বাচসের পরে শুরু হয়েছে। যে তখনও আমি যখন বিনোদন সাংবাদিকতা করি, বাচসের মেম্বার বা নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে ছিলাম, আর্টিস্টদের কাছে যখন আমরা যেতাম, বাচসাস শুনলে ওনাদের ভিতরে একটা ফিলিংস চলে আসতো যে বাচসাস পুরস্কার আমরা পেয়েছি, বা না পাওয়ার দুঃখ ছিল। যে বাচসাস পুরস্কারটা তখন খুবই এখনো মানে প্রেস্টিজিয়াস একটা পুরস্কার, এবং এটা হলো যে সব নিয়ম কানুন বা একটা জুরি বোর্ড বলেন যে নিরপেক্ষতার জায়গায় সঠিক বিচারটা করে বাচসাস পুরস্কারটা দেওয়া হয়। এবং সেই সাথে তো আপনি আরো কিছু সংগঠনের সঙ্গে কাজ করছেন, নিয়মিতভাবে কাজ হচ্ছে, দায়িত্বরত আছেন, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। অন্য সংগঠন বলতে আমি হলো জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ আপনার এমনি কালচারাল সংগঠন অন্য কোনো সাথে আমি মেম্বার না, শুধু বাচস ছাড়া। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেহেতু রিপোর্টার হিসেবে, এটা একটা প্রেস্টিজিয়াস সংগঠন, শুধু অনলি ফর রিপোর্টার্সরা এটার মেম্বার। এই দুই সংগঠনের মধ্যে আমি কোনো নেতৃত্বে নেই, কিন্তু জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন উপকমিটিতে আমি ছিলাম, মানে বিশেষ করে কালচারাল যে উপকমিটিটা, এই কমিটিতে আমি একাধিকবার বা বর্তমানেও রয়েছে। আচ্ছা, একটু যদি সিনেমার গল্পে চলে আসি, আমাদের সিনেমার ধারাটাও তো অনেকখানি বদলে গেছে, সেই গল্পেও আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সেদিক থেকে যদি জানতে চাই যে আসলে সাংবাদিকদেরও দৃষ্টিভঙ্গির বদল কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি বদলের থেকে নৈতিকতার বিষয়টা আগে আসতে হবে। আমরা বা আমাদের সিনিয়ররা যারা আমরা দেখেছি যে চলচ্চিত্রের সাংবাদিকের, ওই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে এখন নেই এই প্রজন্মের কাছে। আমি কারো দোষারোপ করছি না, যে এখন সাংবাদিকটা হয়েছে যে পেইড সাংবাদিক বলেন অথবা ঘনিষ্ঠতা সাংবাদিক বলেন। আর আমি একজন সাংবাদিক, আমি যদি একটা গান লিখি, গীতিকার আমি তাহলে ওই আর্টিস্টই নিউজ দিব, আর অন্য কোনো শিল্পী নিউজ দিব না। বা আমি একটা স্ক্রিপ্ট লিখলাম কোনো চলচ্চিত্র বা নাটকে, ওইটারই নিউজ দেব। এই জায়গায় আমরা সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে। ব্রড যে আগে ছিল সবার জন্য, আমরা একটু কেমন দূরত্ব হয়ে গেছি। আবার আগে আমাদের ভিতরে একটা সৌহার্দ্য সম্পর্ক ছিল, এখন ব্যস্ততার কারণে হোক, ঢাকা শহরের যে অবস্থা, আগে এত লোকও ছিল না, এত সাংবাদিক আমরা এরকম ছিল না, এখন প্রচন্ড গ্যাপ।
দূরত্ব, গ্রুপিংটা হয়ে গেছে। অমুক অমুক এই করে, এই ওরা এভাবে থাকুক। আগে এত গ্রুপিং ছিল না, সাংবাদিকদের মধ্যে বাঁচার ছাড়া এত কোনো সংগঠনও ছিল না। এখন বিনোদন সাংবাদিক একাধিক সংগঠন। এই গ্রুপিংটার কারণেও এটার প্রভাব আর্টিস্টদের মধ্যেও পড়ে, আমাদের মধ্যেও। কান চলচ্চিত্র উৎসব 5 বার আপনি এই পর্যন্ত কভার করেছেন, সেখানে অংশ নেওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছে? এটা একটা স্বপ্নের বিষয় যে বিশ্বের হাতে গোনা যে মর্যাদাপূর্ণ বলি আমরা, কানকে বলি, এরপরে অস্কার আছে, কিন্তু কানের স্বপ্নটা সবারই থাকে। বিনোদন সাংবাদিক এখনো যারা নতুন আসতেছেন বা পুরনো, সবারই স্বপ্ন এটা যে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমরা কভার করবো। 2014 থেকে আমার মাথায় ঢুকলো যে তখন আমি অন্য একটা প্রোগ্রামে জলবায়ু সম্মেলন ফ্রান্সে গিয়েছিলাম। যেহেতু কান ফ্রান্সের, দক্ষিণ ফ্রান্সের একটা সিটি, ওই সিটির নামে কান চলচ্চিত্র উৎসব। ওই জায়গার জন্য আমার তখন হলো যে একটা ইন্টারন্যাশনাল আমি ফেস্টিভ্যাল কভার করি। তখন ওই জায়গায় আমার আগে মনে হয় বাংলাদেশে আরো 2 জন সাংবাদিক এটা কভার করেছেন। আমি যখন প্রথম গেলাম, আমাদের আগে যিনি গিয়েছিলেন তার সাথে আমি শেয়ারে মানে একসাথে গেলাম। তখন মনে হলো যে আমরা আসলে, যেহেতু অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা দেখি আমাদের দেশে, আমি বাংলাদেশের আপনার রেনবো যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় ওটার সাথে যুক্ত ছিলাম, ওটাও দেখেছি। কানে যাওয়ার পর মনে হলো যে আমরা আসলে সঠিক জায়গাটা আমি আসলাম। ওটার ফিলিংস, আর্টিস্ট এবং সাংবাদিক যে মিলন মেলা, ওই জায়গায় যে বিশ্ব চলচ্চিত্রের যে একটা মহাযজ্ঞ যেটা বলে, যে সারা পৃথিবীর লোকজন ওই জায়গায় উপস্থিত, প্রায় 5000 সাংবাদিক ওই জায়গায় কিন্তু অ্যাটেন্ড করেন, এবং আর্টিস্টরা কিন্তু প্রচুর আসেন, এবং ফিল্মের ব্যবসায়ী যারা আছেন বা ফিল্ম লেনদেন বা ওই জায়গায় ফান্ডিং হয়, ইনভেস্ট হয়। ওই বিশ্ববাজারে গিয়ে আমি তখন মনে হলাম যে আমি শেখার জন্য আসলে সঠিক জায়গাটা আসলাম। আর ওই ফিলিংস তো বললাম যে নিজ চোখে যখন হলিউডের স্বপ্নের স্টারদেরকে দেখতেছি, সামনাসামনি প্রেস কনফারেন্সের সিস্টেমটা হলো ওই জায়গায় এরকম আপনাদের মতো স্টুডিওর মতো অল্প জায়গায় 100 সাংবাদিক ওই জায়গায়, টিভি অনলাইন ওই জায়গায় পায় না, আপনার প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের ক্যামেরা সহ ওই সিরিয়াল ধরে ঢুকতে হয়। আমাদের বেস আছে, কিন্তু আমার সৌভাগ্য যে প্রথমেই আমি যে প্রথম বেসটাই আমরা পেয়েছি, মানে মার্ক থাকে যে এই বেসটা হলো প্রতি লাইন থেকে 10 জন যাবে, পরের বেস থেকে 20 জনের পরে একজন, এরপরে ইউলো আরও দূরে। কিন্তু আমরা শুরুর থেকেই যে কদিন প্রথমবার আমি গিয়ে আমি ঠিক একটানা সবগুলো কভার করলাম। প্রেস কনফারেন্সে সামনাসামনি যখন সেই বিখ্যাত স্বপ্নের নায়ক নায়িকাদের সামনে দেখছি, ওই ফিলিংস, প্রশ্ন উত্তর নেওয়া, ওনাদের বক্তব্য এবং ওনাদের সাবলীলতা দেখে মনে হলো যে আমি আমার দেশে আর্টিস্টদেরকে আমি কোনো করবো না, যে ওরা এত মানে এত নরম ভাবে ওরা মিশতেছে, কথা বলতেছে, অন্যরকম। একদমই তাই। এবং 29তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও আপনি গিয়েছিলেন, সেখানের অভিজ্ঞতা একটু ছোট্ট করে শুনবো। ওটা একটা ভিন্ন ধরনের, এটা আবার এই অন্য যে কানের মতো এরকম না। হ্যাঁ, এটাও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু ওই জায়গায় হলো ভিন্ন ক্যাটাগরি, সব শর্ট ফিল্ম বা আর্ট ফিল্ম জাতীয় ফিল্ম ফেস্টিভ্যাল। এটা আপনার ওই বাণিজ্যিক ছবিগুলো ওই জায়গায় না। ওই জায়গায় যাওয়ার পর আমি তো প্রথম মনে করেছিলাম যে আমি কানে গেলাম, এই জায়গা আমি টোকিওর মতন, এটাও অনেক পুরনো যেহেতু 29তম। গিয়ে আমি যাওয়ার পরে দেখলাম যে না, এটা ছোট্ট একটা বিল্ডিংয়ে ছোট্ট একটা পরিসরে হয়। কিন্তু এই ছবিগুলার লিস্ট যখন আমাকে দেওয়া হলো, আমাদের বাংলাদেশ বা এশিয়ান কোনো ছবি, মানে দক্ষিণ এশিয়ার কোনো ছবি নেই। ওই জায়গায় হংকং, চায়না, জাপানিজ, ভিয়েতনাম এই ধরনের ছবি বেশি, কিন্তু সবগুলোই আমি 5টা ছবি দেখলাম 5 দিন। সবই হলো আপনার শর্ট ফিল্ম এবং হলো আপনার ডকুমেন্টারির মতো। মানে প্রথম যেদিন দেখলাম আমি বুঝিনি এটা কি দেখলাম, এটা ডকুমেন্টারি নাকি। ওইটা যখন অনুবাদ করে, কারণ চাইনিজ জাপানি ল্যাঙ্গুয়েজে সব কিছু, তখন আমাকে দুভাষী বুঝাইলো, তখন বুঝলাম যে একজন আর্টিস্ট ওই জায়গায়, একটা আর্টিস্ট, সে ওদের যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, আমি মনে করছিলাম কোনো সাবটাইটেল দেবে, তাও না। সে কি মানে তার একা খালি বক্তব্য শুনছে আর বিভিন্ন সিনের আমি কিছুই বুঝতেছিলাম না। যখন অনুবাদ করে বোঝাইলো, হ্যাঁ, তখন মনে হলো যে এটা চমৎকার একটা জিনিস। আমি সে একাই, সে তার দেশের
একটা গ্রামের পরিস্থিতিটা সে বর্ণনা করতেছে এবং ওই সিনগুলো দেখাচ্ছিল। যেহেতু ল্যাঙ্গুয়েজের কারণে প্রথম বুঝি নাই, যখন শব্দগুলো আমাকে বোঝালো তখন মনে হলাম যে আসলে ওটা ছিল মাত্র 20 মিনিটের। 20 মিনিটে সে অনেক জিনিস তুলে ধরেছে এই জায়গায়। এটাও একটা ফিল্ম হইতে পারে, এটা আমার এভাবেও হতে পারে। বাহ, চমৎকার। আইসিসি চ্যাম্পিয়ন কাপ 2018 এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019 কভার করতে আপনি গিয়েছিলেন, নিউজ কভার করেছেন। সেখানকার আসলে কি কি স্মৃতি বা কোন কোন ঘটনাগুলো আপনার এখন খুব মনে পড়ছে আমাদের সাথে একটু শেয়ার করুন। ক্রিকেট বোর্ডের বিসিবির যে নিয়মিত সাংবাদিকদের যে তালিকা, ওই তালিকার আমি সদস্য। ওই হিসেবে আমি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যেটা ইংল্যান্ড এবং ওয়েলসে হয়েছিল, আমি ওটা কভার করতে গেলাম। আমার প্রথম একটা ইংল্যান্ড সফর, এরপরে আবার ইংল্যান্ডে হলো ওয়ার্ল্ড কাপ, ওটাতে গিয়েছি। আবার 2014 ওয়ার্ল্ড কাপ যেটা ছিল ইন্ডিয়াতে, ওটাও আমি কভার করেছি। ক্রিকেটের ওটার আর একটা বিশ্বমঞ্চ, সেটা আলাদা একটা জগৎ। ওটাও কিন্তু আমি যখন স্টেডিয়ামে আমাদের প্রেস মিডিয়াতে বসতাম গ্যালারিতে, আমাদের অন্য সাংবাদিকরা বলতো যে রিমন ভাই তো বিনোদনের লোক, স্পোর্টসও আসে। আমি বলতাম স্পোর্টসও একটা বিনোদন, অবশ্যই এন্টারটেইনমেন্ট, কারণ ওইটার সাথে এটা রিলেটেড আমি পাই। ওই জায়গায় আমাদের আর্টিস্টরাও যুক্ত হচ্ছেন এখন বাংলাদেশে এবং বিশ্বের অনেক জায়গায়, যে এটাও একদম বিনোদন। আর প্রথম যখন আমি, আমার ফিলিংসটা হলো যে লর্ডসের মতন স্টেডিয়ামে বসে আমি খেলা দেখছি, ওই জায়গায় আমি ফেসবুকে বসে ঢাকা নিউজ পাঠাচ্ছি। তখন হলো আমাকে তাৎক্ষণিক নিউজটা অনলাইনে দিতে হতো, আমি তখন আমাদের সময়.com-এরও পাঠানো লাগতো এবং আমার প্রেশার ছিল আমার এডিটরের, অন্যদের দেওয়ার আগে তুমি দ্রুত আমাকে পাঠাও। এটা আমার কানের বেলাকে একই সময় হয়েছিল যে অন্য মিডিয়া 4টা না 5টা মিডিয়া গেল, ওই মিডিয়ার দেওয়ার আগে তোমার নিউজ পাঠাইতো। আমি কিন্তু আমার যে স্মার্টফোন দিয়েই দেখতেছি আর খেলা দেখতেছি, বা আমি ফিল্মের সময় আর সাথে সাথে পাঠাচ্ছি। আমি আমার ভালো লাগতো, ঢাকা অফিস তাৎক্ষণিক ওটা আবার অনলাইনে দিয়ে দিত, আমি ওটা আবার দেখে একটা নতুনত্বের বা একটা নতুন জায়গায় গেলে যে আনন্দ, আমি এটা ফেসবুকে আবার শেয়ারও করতাম লিঙ্কটা। এবং বিশ্বজুড়ে তো এখন আলোচনার বিষয়বস্তু বা গল্পের কথাই যদি বলি, গল্প একটাই, মানুষ আর পরিবর্তনের লড়াই। জাতিসংঘ সাধারণ পরিষদ এবং সেই সাথে জলবায়ু সম্মেলনগুলোতেও আপনি অংশগ্রহণ করেছেন, যে বৈশ্বিক আসরগুলোতে আপনি অংশ নিয়েছেন, সেখানকার অভিজ্ঞতা কেমন হয়েছে? আমার এই বৈশ্বিকের মধ্যে সবচেয়ে আমি এনজয় করে আসলে জলবায়ু সম্মেলনে। জলবায়ু এই পর্যন্ত আমি 21 থেকে এবার 30 পর্যন্ত আমি একটানা কভার করেছি বিভিন্ন দেশে। এবার একটা হচ্ছে ব্রাজিল, আর যদি আল্লাহ বাঁচায় রাখে, ইচ্ছা আছে ওইটাতে অংশগ্রহণ করবো। এটা নভেম্বরের 7 তারিখ থেকে শুরু হবে। ব্রাজিলের এটা হবে আপনার বেলিম শহর। বেলিম হলো ব্রাজিল তো বিশাল দেশ। বেলিমটা হলো খুবই পুরনো শহর এবং অ্যামাজন নদীর তীর গেছে। আমরা যে জায়গায় সম্মেলন, নদী পার ওপরে অ্যামাজন রেইন ফরেস্টটা শুরু, ওই কারণে ওই জায়গায় মনে হয় ওনারা এটা বেছে নিয়েছেন। বিশ্বের যে বিভিন্ন দেশের সাংবাদিক, স্পোর্টসের সময় গিয়ে স্পোর্টস সাংবাদিকের সাথে মিশছি, আপনার কানে গিয়ে মানে ফিল্ম সাংবাদিকদের সাথে আমার যে সম্পর্কটা, কিন্তু জলবায়ু সম্মেলন হলে বিশ্বের বিভিন্ন ক্যাটাগরির সম্পাদক বলেন, রিপোর্টার বলেন, বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন এনজিও কর্মী থেকে সোশ্যাল কর্মী এবং পরিবেশবিদ যারা আসেন, এটা একটা বিশাল, মানে পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন এটাই। জাতিসংঘে কিন্তু এত ডেলিগেট হয় না। এদের সাথে মিশতে গিয়ে যে এই এক দেশের আরেক দেশের কালচার শেখা বা সম্পর্ক করা, যে আমাদের সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। আমি জলবায়ু থেকে শিখি, সাংবাদিকতা এখনো ওই জায়গা থেকে শিখি। জলবায়ু সম্মেলনে গিয়ে প্রথম যখন আমি গিয়ে শিখি, আমাদের একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, ওনাকে বললো যে তুমি একবার দুইবার এসে জলবায়ু সম্মেলনের জানতে পারবে না, এইটাই বুঝতে পারবো না। একাধিক ওনার পিছনে পিছনে আমি লেগে থাকতাম। আমি যে ওনার কাছ থেকেই আমি খুব দ্রুত শিখে গেলাম যে জলবায়ু সম্মেলনে আসলে শেখার এই জায়গায় ইউথ একটা গ্রুপ যায়। আমি শুনতেছি যে আমরা আপনার মিশর শারমাল শেখে যখন সম্মেলনটা হলো, ওই জায়গায় কিন্তু ফিল্ম যুক্ত হলো। বাংলাদেশের একটা ফিল্ম, নামটা এই মুহূর্তে মনে নেই, যে ওই জায়গাও জলবায়ু নিয়ে যে কাজটা, ওই ফিল্ম ওই জায়গায় প্রদর্শন হয়। জলবায়ু এখন সব মানে তাদের আন্দোলনটা বা তাদের এইটার জন্য ফিল্মে যুক্ত কারণ আমার আরো ভালো লাগলো যে আমি ফিল্মের লোক, ওই জায়গায় গিয়ে আরো এটা দেখতে পাচ্ছি। 95তম অস্কার আসরে আপনি ভার্চুয়াল
সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আমন্ত্রণ পেয়েছিলেন, তারপর অংশগ্রহণ করেছেন, সেই অভিজ্ঞতাটা আপনাকে কতটুকু আসলে আনন্দিত করেছে বা আপ্লুত করেছে? অস্কার তো সবারই স্বপ্ন থাকে না, আমারও স্বপ্ন একদম। ছিল। যখন আমি কান একাধিকবার কভার করলাম তখন মনে হলো যে বাংলাদেশে কোনো জার্নালিস্ট অস্কার এখনো করে নেই, বা চেষ্টা করছে কিনা আমি জানি না, কারোর সাথে শেয়ারও করি না। তা আমি ধীরে ধীরে ওদেরকে নক করা শুরু করলাম অস্কারকে। অস্কারও বললো যে না, তুমি তো ডাইরেক্ট আসতে পারবে না আমাদের সাথে, তুমি আগে আমাদের প্রাথমিক একটা মেম্বার হইতে হবে, মেম্বার। আচ্ছা, তারপর তুমি যা যা নিউজ করতেছো অস্কারের উপরে, আমরা তো যে অনলাইনের উপরে বা ওদের যখন মেম্বার হলাম ইমেল পাঠায় ওরা, ছবি বা ওই রিলেটেড। এরপরে ধীরে ধীরে তুমি একটা পর্যায়ে তুমি ফিজিক্যালি পাবা। তা আমি প্রথম বছর অ্যাপ্লাই করার পর অ্যাকসেপ্ট করলাম, ওইটার মেম্বার হওয়ার পর আমি আবেদন করলাম। আচ্ছা, আমাকে বললো যে দুইটা অপশন আছে, ভার্চুয়াল এবং ফিজিক্যাল। ফিজিক্যালি আসতে। আমি ফিজিক্যাল চাইলাম। জি। তখন ওরা বললো যে 2021 কেবল করোনায় বললো যে আমরা করোনার জন্য খুবই সীমিত করেছি, আমরা ভার্চুয়ালি আমরা প্রিপেয়ার করতেছি, ফিজিক্যালি আমরা অনেক আমাদের আমেরিকান সাংবাদিকরাও আমরা করতেছি, নিরুৎসাহিত করতেছি। তুমি এবার ফিজিক্যালি না ভার্চুয়ালি প্রেস কনফারেন্স, তোমাকে 3 জন আর্টিস্ট সাথে আমরা অনেকগুলো, আমাকে 7 জন আর্টিস্ট একটা লিস্ট পাঠিয়ে হলো যে এই জায়গায় 3 জনের সাথে তুমি অনলাইনে যুক্ত হতে পারবা, শুধু তুমি একা না, আরো অনেকেই। আমরা ওই 3 জন হলিউডের ছিলেন। আমি হলিউডই চাইছিলাম যে সবসময় অন্য দেশে ওই জায়গায়, কিন্তু আমার প্রশ্ন করার আমি একাধিকবার চেষ্টা করছি, প্রশ্ন আমারটা করতে পারি, এত প্রশ্ন আসে, কিন্তু ওই ভার্চুয়াল ওনাদের আর্টিস্টদের কথা কানেক্টেড থাকা, কথাবার্তা শোনা, কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর না দিল। পরে আয়োজকরা তাদের মতো করে বললো যে আমরা আসলে আর্টিস্ট, তোমার প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারিনি, কিন্তু তুমি তো একটা অভিজ্ঞতা শেয়ার হলো, দেখলাম। এর পরের বার আমি ভার্চুয়াল না চলে ফিজিক্যাল চাচ্ছি। আমি পরপর 2বার আমি ফিজিক্যাল চাইলাম, ওরা 2বারই বললো যে সীমিত। আশা রাখি এবার আমাকে আয়োজকরা বলছে যে আমরা এবার তোমাকে সর্বদিকে প্রাধান্য দিবে, এটা আগে আমাকে জানান। সেই আমন্ত্রণটাও আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ যদি হয় আমার জন্য একটা স্বপ্নের হবে এটা। আপনার এই দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনে আসলে অনেক পুরস্কার পেয়েছেন, অনেক প্রাপ্তি আছে, স্বীকৃতিও আছে। যদি জানতে চাই যে আসলে এই পুরস্কার প্রাপ্তি বা স্বীকৃতি আসলে আপনাকে কি কাজের প্রেরণা বাড়িয়ে দেয় নাকি দায়িত্বটা অনেক বেশি বাড়িয়ে দেয়? পুরস্কারটা হলো সম্মানের বিষয়, অবশ্যই এটা একটা আনন্দের, কিন্তু আমি তো আসলে পুরস্কার নেওয়ার থেকে পুরস্কার দেওয়ার লোক। তো আমাদের সংগঠন থেকে পুরস্কার দিয়েছি, আমাদের পাশাপাশি অন্য বিনোদন সংগঠনেরও লোকজন যারা পুরস্কার দিচ্ছেন আমাদের, আমি ওই জায়গায় আসলে পুরস্কার দেওয়ার মধ্যেই ছিলাম। কিন্তু আমি যখন প্রথম পুরস্কারটা পাইলাম, আমি জানিও না যে আমি ওই আয়োজকদের সাথেই যুক্ত ছিলাম, যেহেতু ওই সংগঠন আমাদের ভাতৃপ্রতিম সংগঠন। দেখি যে হঠাৎ করে আমার নাম ঘোষণা করা হলো, যে আমার তখন মনে হয় আমরা তো সাংবাদিকরা পুরস্কার নিব না। যখন এটা আসলে ফিলিংসটা আমি এখন আমার কাছে যে অসাধারণ, যে আমরা জীবনবেলা দিচ্ছি, আমরাও পুরস্কার পেতে পারি, তখন আমার মনে হলো যে সাংবাদিকদেরও পুরস্কারটা যখন একজন আর্টিস্ট বা একজন সাংবাদিক যেই সেক্টরে যার অবদানের জন্য পুরস্কারটা পায়, তার দায়িত্ব কিন্তু বেড়ে যায়। তখন তার পরিমিত অনেক কিছু তার চিন্তা ভাবনা করে আগাইতে হবে। আমি সেইভাবে আছি, আগাচ্ছি। চমৎকার। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, একদম চটপট উত্তর দিতে হবে, খুব বেশি ভাবার সময় নেই। যদি সাংবাদিক না হতেন তাহলে কি হতেন? সরকারি অফিসার হতাম। কার ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা সবচেয়ে সুখকর ছিল? মিলা হোসেন সিঙ্গার। এখনো কার ইন্টারভিউ নেওয়া হয় নাই অথচ খুব করে চাইছেন ইন্টারভিউটা নিতে? ইন্টারভিউ নেওয়া হয়নি, এখন আমার আকাঙ্ক্ষা সে হলো শাবনূর। বিশ্বের কোন ইভেন্টে বা কোন ফেস্টিভ্যালে এখনো যাওয়া হয়নি অথচ যেতে চান? অস্কার। তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলতে চান আপনি? ওরা যদি সঠিক মানে ব্যাড চিন্তাটা বাদ দিয়ে, গ্রুপিং বাদ দিয়ে সাংবাদিকতা যদি করেন, তাহলে ওরা ভালো করবেন। আপনার জীবনের গল্প এখনো লেখা শেষ হয়নি, প্রতিদিন নতুন পৃষ্ঠা খুলছে, প্রতিদিন নতুন গল্প জুড়ে যাচ্ছে, এবং আমরাও চাই এভাবে আপনি লিখতে থাকুন, আপনার গল্পও চলতে থাকুক। আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে এবং ভালোবাসা জানাতে চাই। আর বিনোদন সারাদিনে এসে আপনার কেমন লাগছে? অতিথি হয়ে আজকে এসেছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। যে আমি আসলে অনেক টেলিভিশনে বিভিন্ন টক শোতে গেছি, বিনোদন সারা মানে মাছরাঙ্গার পরিবারে এই প্রথম আমি।
এই জায়গায় কিন্তু ইন্টারভিউ স্টাইলটা আমি অন্য ধরনের পেলাম। ওই জায়গায় আমরা একজন আর্টিস্ট বা একক বা ডুয়েট আমরা করেছি, আপনাদের ভিন্ন একটা অভিজ্ঞতা আমার হইলো। আর আপনি বললেন না যে সাংবাদিকদের আমাদের আসলে শেখারও শেষ নেই, অর্জনেরও শেষ নেই, সাফল্যেরও শেষ নেই। আমাদের মরার আগ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এটা করে যেতে হবে এবং সাফল্য এর ভিতরে আসবে এবং এর ভিতরে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মাছরাঙা পরিবারকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও বিনোদন সারাদিনে আসবার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। ধন্যবাদ।